দর্শক, আজকে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ আমাদের সঙ্গে আছেন এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। স্বাগত আপনাকে। প্রথমেই যে প্রসঙ্গে আসতে চাই, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা নিয়ে একটা ধোঁয়াশা সবসময় থেকে যায়। পণ্যের দাম রাতারাতি ওঠানামা করে ফেলে এবং দেখা যাচ্ছে যৌক্তিক কারণ ছাড়াই যে কোনো পণ্যের দাম আকাশচুম্বীও হয়ে যাচ্ছে। ভোক্তার অশান্তি, ভোক্তার পকেট কাটা যাচ্ছে। এইসব বিষয় আসলে অব্যবস্থাপনা বা বাজারের ত্রুটিগুলো আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই স্টার টিভিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত সুন্দর একটি নতুন করে বাজারে এসছেন। আমি আজকে প্রথম আপনাদের এখানে এসেছি, আমি তার শুভকামনা করছি। প্রথমত হচ্ছে আমাদের বাজার ব্যবস্থাপনা বলে কিছু নাই, কিন্তু আমাদের বাজারের কোনো ব্যবস্থাপনাই নাই। হ্যাঁ, সেই আজকে থেকে ধরেন এই 50 বছর বা 100 বছর আগে যেভাবে মানুষ একসময় হাটে যেত বাজারে, এখন এটা একটু হয়ে আমরা এটাকে বাজার বলি। আগে হাট বলতে এখন বাজার বলি, এর মধ্যে কোনো পার্থক্য তেমন কিছু নাই। আমরা বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে পারি না। আমরা অনেক দিন যাবত বলছিলাম যে বাজার ব্যবস্থাপনার দিকে সবার নজর দেওয়া দরকার। আপনি দেখবেন যে আমরা খুব কম দামেও খাই, আবার অনেক বেশি দামেও খাই। আপনি দেখেন আজকে থেকে ঠিক 1 মাস 1.5 মাস আগে আপনি পেছনে যান, আপনি দেখবেন টমেটো বাংলাদেশে বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকার মধ্যে পার কেজি, আর এখন 400 টাকা কেজি টমেটো। আপনি যদি একটু ভালো মানের টমেটো কিনতে যান, 400 টাকা কেজি হচ্ছে টমেটো। কেন হচ্ছে? এটা তো আমার দেশে উৎপাদন করি, এটা তো আমাদের আমদানি করে আনতে হয় না। তারপরে কেন হচ্ছে? এখন আমদানি কিন্তু হবে। এটা হচ্ছে কি, আমরা সেই ব্যবস্থাপনা করতে পারি না। আমরা সেই ব্যবস্থাপনা করতে না পারার কারণে এখন যখন অতিরিক্ত আমরা উৎপাদন করি, আমাদের বাড়তি সুবিধা হচ্ছে আমাদের কৃষকরা অত্যন্ত স্মার্ট। ওনারা যখন যেটা উৎপাদন করেন খুব ভালোভাবে ওনারা উৎপাদন করেন। কিন্তু না, আপনি দেখেন আমরা যেটুকু সবজি খাই সেটুকু আমরা উৎপাদন করতে পারি, আমরা যেটুকু মাছ খাই সেটুকু আমরা উৎপাদন করতে পারি, আমরা যেটুকু চাল খাই সেটুকু আমরা উৎপাদন করতে পারি। আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেম কিন্তু নাই, কিন্তু প্রবলেম হচ্ছে ব্যবস্থাপনা। আমরা যখন যেটা উৎপাদন অতিরিক্ত করছি এবং তখন আমরা সেগুলোকে ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারছি না। আমরা বহুদিন বলছি, এর আগেও ধরেন আমি তো বলেই যাচ্ছি, আজকে প্রায় 20-25 বছর বলেই যাচ্ছি যে আসলে বাজার ব্যবস্থাপনাকে যদি আপনি ঢেলে না সাজাবেন, তাতে হবে কি আপনার দাম একটু বাড়বে। আপনি বাজার ব্যবস্থাপনা আধুনিকায়ন করবেন, দাম কিন্তু বাড়বে, কিন্তু এমন দাম বাড়বে না 400 টাকা, এই 20-25-30 টাকা টমেটো এই 400 টাকা হওয়ার কোনো কারণ নাই। আপনার ধরেন আজকে কাঁচামরিচের দাম বাজারে গিয়ে দেখবেন যেগুলো 40 টাকা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে হ্যাঁ আমি তো 40 টাকা 30 টাকা কেজি পাই না। আপনি কারণ বাজারে যান, আপনি হোলসেল বাজারে গিয়ে দেখবেন দামটা কিন্তু এরকমই। এবং সমস্ত সবজি দেখবেন, এই যে আলু বিক্রি হচ্ছে কত এখন, 30 টাকার মধ্যে আলু বিক্রি, 30 টাকা না 20 টাকার মধ্যে আলু বিক্রি হচ্ছে, 20-25 টাকার মধ্যে। আপনি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত, পেঁয়াজ বিক্রি হচ্ছে 30-35 টাকার মধ্যে। আপনি পেঁয়াজে কিন্তু কৃষকের লস হচ্ছে, এখন আলুতে কৃষকের লস হচ্ছে। আপনার কেন লস হচ্ছে? এখন উৎপাদনের সময়। এবং আপনি দেখেন এই যে আজকে আপনার অনুষ্ঠানে বলে যাচ্ছি, আগামী 2 মাস পরে আপনার পেঁয়াজের দাম হবে 150 থেকে 200 টাকা, কারণ পেঁয়াজ থাকবে না তখন বাজারে। আপনি মনে রাখতে হবে, সস্তা খাওয়া মানেই কিন্তু এটা কোনো আউটপুট নাই। আপনি সস্তা খাওয়া মানে আপনাকে রেডি থাকতে হবে যে আগামী 2 মাস পরে এই পণ্যের দাম বাড়বে। এই বিষয়ে একটা প্রশ্ন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে ধরুন একটা পণ্যের দাম সরকার বেঁধে দিল, ধরলাম পেঁয়াজের দামটা সরকার বেঁধে দিল যে পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 30-35 টাকা কেজিতে, এটা 50 টাকা হলে একটা যৌক্তিক দাম হবে, 50 টাকা বেঁধে দিল। এই দামটা যে সরকার বেঁধে দেবে, এটা আসলে বাজারে কার্যকর করার মতো সক্ষমতা সরকারের আছে কিনা? প্রথমত সরকারের বেঁধে দেওয়ার কোনো সুযোগই নাই, এটা সরকারের কাজ না। সরকার যেটা করবে, সরকার সাইলো তৈরি করবে, গুদাম তৈরি করবে, কোল্ড স্টোরেজ তৈরি করবে। আপনি এখন চালে কি করে, চালের দাম কিন্তু আকাশ পাতাল বাড়ে না, সবসময় খেয়াল করে দেখবেন 2 টাকা 5 টাকা কেজি প্রতি 2-5 টাকা, সর্বোচ্চ 5 টাকার পর্যন্ত বাড়ে। এর মধ্যে ওঠানামা করে। কেন করে? গভর্নমেন্টের প্রচুর সাইলো আছে, অথবা আমাদের যে বড় বড় রাইস মিলগুলো আছে ওদের কাছে গভর্নমেন্ট চাল কিনে রাখে, যে এখন চাল কিনে রাখবে সে, যখন থেকে দামটা বাড়ছে তারা বাজারে চালটা ছেড়ে দেবে তাদের দামে। কথাগুলো খেয়াল করেন। এটা যদি এই ব্যবস্থাপনা আপনি যদি করতে না পারেন, আপনি পেঁয়াজের জন্যে আপনাকে কোল্ড স্টোরেজ করতে হবে, আলুর জন্যে কোল্ড স্টোরেজ করতে হবে। এখন কিন্তু মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ তৈরি হয়েছে সারা পৃথিবীতে। একই আগে যেমন আমরা কোল্ড স্টোরেজ দিতে একটা গুদাম ঘরের মতো, চারিদিক থেকে আলুর বস্তাগুলো এসে পড়ে থাকতো, সেখানে এক ধরনের কোল্ড স্টোরেজ। এখন সেটা নাই, কনসেপ্ট কিন্তু পাল্টে গেছে। এখন প্রবলেম হচ্ছে, বিষয় হচ্ছে আপনার একই কোল্ড স্টোরেজ আপনি
আলু রাখতে পারবেন, পেঁয়াজ রাখতে পারবেন, মাছ রাখতে পারবেন, অন্য অন্য সবজি রাখতে পারবেন, মানে এক এক টেম্পারেচারে ওরভাবে তৈরি করে দিচ্ছে, এবং এগুলো অনেক বেশি কস্টলিও না। এবং আমরা ইতিমধ্যে দেখলাম যে আমাদের যে কৃষিমন্ত্রী যিনি এসেছেন, ওনার সাথে কথা হচ্ছিল আমার সেদিন, বলছিল যে ওনারা নাকি 2000 ছোট আকারে কোল্ড স্টোরেজ করবেন। তো আমি বললাম যে এই সিদ্ধান্তটা আমাদের সঠিক হবে না, সরকার করার দরকার নাই, এগুলো প্রাইভেট সেক্টরে ছেড়ে দেন, আপনি 2% 3% ইন্টারেস্টে দেন। প্রাইভেট সেক্টর যদি না করে, সরকার যখন করবে এটা ডেফিনেটলি এটা ফ্লপ করবে। এই কারণে আজকে এটা নষ্ট, কালকে এখানে কারেন্ট নাই, এটাকে এইভাবে চালাইতে হবে, বা ওনারাই নষ্ট করে রাখবেন, মানে এটা সরকারের কাজ না। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি কন্টেইনারের মতো করে ছোট ছোট কোল্ড স্টোরেজের ব্যবস্থা করেছিল এবং এয়ার কন্ডিশন দিয়ে, সেগুলো কিন্তু খুব একটা বেশি ফলপ্রসূ হয়নি। পারবে না তো, আমি বললাম তো, আপনি যদি প্রাইভেট সেক্টরে না দেন এগুলো আপনি ফলপ্রসূ হবে না। আজকে ধরেন এই যে আমাদের মাঝখানে পেঁয়াজের সংকট ছিল গত 4-5 বছর আগে, আমাদের পেঁয়াজ কিন্তু আনতে হয়েছে দেশের বাইরে থেকে, এবং পেঁয়াজ যখন আপনি আনবেন ওই পেঁয়াজ কিন্তু আপনাকে মানে কী বলে ফ্রিজিং করেই আনতে হয়, এবং ফ্রিজিং করা কন্টেনার পাওয়া যায়, ওটা ভাড়া বেশি। এছাড়া আপনার পেঁয়াজ আপনি যদি আসতে লাগবে আপনার 20-22 দিন 25 দিন, তাদের তো পেঁয়াজ পানি হয়ে যাবে, পচে যাবে, ঠিক আছে না? তো এই কাজগুলো আমাদের সরকার ওইভাবে করছে না, কোনো সরকারই করছেন না, এবং কেন করছেন না আমি জানি না। এইগুলো যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কৃষিতে আধুনিকায়ন হবে না। কিন্তু আপনি দেশের বাইরেও দেখবেন যে কৃষিতে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কৃষকরা কোনো দাম পায় না। যদি একটু সাইকেলের মধ্যে আসে যে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত একটা তো চেইন রয়েছে, সরবরাহ চেইন, এই চেইনটা আসলে সরকার কিভাবে মেনটেন করতে পারে? যদি আপনার কাছ থেকে বা আপনি যে পরামর্শটা দিতে চাচ্ছেন, এইভাবে করলে হয়তো বা সমাধান হতে পারে, একটু পরামর্শটা চাই। পরামর্শ আমরা অনেক দিচ্ছি, কিন্তু এগুলো লাভ হয় না ভাই। মুশকিল হচ্ছে কি জানেন, এটা খুব বড় পরামর্শের বিষয় না, এগুলো কিন্তু এগুলো সাধারণ মানুষও জানে যে কি করতে হবে। আপনি ধরেন এখন উৎপাদনটা হয়েছে, যখন হারভেস্টের সময়, তখন আপনাকে খেয়াল করতে যেটা ম্যানেজমেন্টটা কেমন আছে। আপনাকে পেঁয়াজ তখন সরকার কিনবে, সরকার কিনে গোডাউন করবে, আবার অথবা যদি কোল্ড স্টোরেজ এরকম থাকে প্রাইভেট সেক্টরে, ওরাই কিন্তু কিনবে পেঁয়াজটা, আপনি সরকারের কেনার দরকার নাই। আপনি প্রাইভেট সেক্টরে যখন দেখবেন আলু কি সরকার কেনে, আলু কিন্তু সরকার কিনছে না, আলু কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে, এইগুলো কোল্ড স্টোরেজে চলে যাবে। আজকে টমেটো যদি আজকে টমেটো আমাদের দেশে নাই, অন্য অন্য দেশে হয় কি আপনার এক এক সময় এক একটা ঋতু থাকে, যেমন আপনি ভারতবর্ষের কথা চিন্তা করেন, ওখানে দেখবেন সারা বছরে কোনো না কোনো জায়গায় ঠান্ডা আছে, কোনো না কোনো জায়গায় গরম আছে, কোনো না কোনো জায়গায় নাতিশীতোষ্ণ যেটাকে বলি আমরা, মানে আবহাওয়া, সেটা আছে। তো তাদের সুবিধা হচ্ছে কোনো না কোনো প্রদেশে তাদের এইগুলো উৎপাদন হয়। আমার যেহেতু ছোট্ট একটা দেশ, এখানে আমাদের এই শীতের জন্য তাকিয়ে থাকতে, কখন শীত আসবে তখন আমি পেঁয়াজ উৎপাদন করবো, তখন আমি আলু উৎপাদন করবো। এখন আমি শত চেষ্টা করলেও পেঁয়াজ উৎপাদন করতে পারবে না, আলু উৎপাদন করতে পারবে না, সেই অবস্থা আমাদের নাই। অতএব সেখানে গভর্নমেন্টকে ম্যানেজমেন্টের মধ্যে আসতে হবে। ম্যানেজমেন্টটা কি প্রাইভেট সেক্টরে ছেড়ে দেন, আপনি এইগুলো প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়ে বলে দেন। আর আপনি যে প্রশ্নটা করলেন যে এখন যে মধ্যস্বত্বভোগীর থেকে শুরু করে, আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনি রাজশাহীতে পটল হয়, সেই পটলটা আপনার প্লেটে তো লাভ দিয়ে আসে না, এটা তো অনেক পর্যায়ে এসে আপনার প্লেটে আসে। তো তাদেরকে কাজটা করতে দেন, তাদেরকে আপনি থামিয়ে রাখার দরকার নাই। আপনি কেন বলি যে আমাদের এই ছোট্ট একটা দেশে 18-20 কোটি মানুষ, প্রত্যেকে কিন্তু কাজ দিতে হবে, এবং কাজ যখন আপনি থাকবে না তখন চিন্তায় রাহাজারি, তখন রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে না। কিন্তু আপনাকে মানুষকে কর্মের মধ্যে যেভাবে হোক, আপনাকে আমরা কেন বারবার বলি যে আমার ইনভেস্টমেন্ট দরকার কেন বলি, অর্থাৎ মানুষকে আপনি যখন কাজের মধ্যে রাখবেন, মানুষ তখন সুশৃঙ্খল থাকবে। কাজ থাকবে না যখন, তখন মানুষ সুশৃঙ্খল থাকে না। এখানে একটা প্রশ্ন করতে চাই, আপনি যেটা বলছেন যে যারা মধ্যস্বত্বভোগী রয়েছে বা এই সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত রয়েছে, তারা থাকুক, এখন তারা যে আছে এটাকে কোনো ব্যবস্থার মধ্যে আনা যায় কিনা, যে এখন আমরা মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট যেটা বলছি, এই সিন্ডিকেটটাকে একটা ভালো দিকে আনা সম্ভব কিনা, যে আপনার এত % কমিশনের উপরে আপনি নিতে পারবেন না, এই ধরনের কোনো ব্যবস্থাপনায় আসা যায় কিনা? আপনার মুক্তবাজার অর্থনীতিতে বাজার নির্ধারণ করে দেয় আপনার এটার দাম কত হবে, এবং মানে অর্থনীতিতে আপনার সংজ্ঞা আছে, সেটা হচ্ছে পণ্যের দাম নির্ধারণ করে ক্রেতা, বিক্রেতা না। কিন্তু আবারও বলি আপনাকে, পণ্যের দাম নির্ধারণ করে ক্রেতা। আপনি বাজারে যাবেন, গিয়ে আপনাকে করলা আপনি দাম চাইলে 70 টাকা, আপনি 70 টাকা কিনবেন না, এটার দাম 40 টাকা বলবেন, 50 টাকা বলবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার ক্রেতা হিসাবে, এবং দেখুন 50 টাকা সে আপনাকে দিয়েও দিচ্ছে। অতএব বাজারের দামটা নির্ধারণ করে ক্রেতা। আপনার কাজটা কি, মানে সরকারের কাজটা কি? রাষ্ট্রের কাজ হচ্ছে সরবরাহ চেইনটাকে ঠিক রাখা। সরবরাহ চেইন ঠিক রাখবেন কীভাবে? চট্টগ্রাম তো ডুবে গেছে, চট্টগ্রামে তো কোনো জিনিস এখন যাচ্ছেও না, আসছেও না। তো ওইখানে যদি আপনি এখন জিনিসের দাম বাড়ে, আপনি কি মধ্যস্বত্বভোগীকে দোষারোপ করবেন?
তা তো করার সুযোগ নাই। আপনাকে সাপ্লাই চেইনটা আপনাকে সরকারকে ঠিক করতে হবে। আমরা বহুবার বলছি যে আসলে এখানে যদি পরিবহন ব্যবস্থাটাকে আপনি স্বচ্ছ আনতে না পারেন, এখন যেই ট্রাক আপনি ধরেন রংপুর থেকে চিটাগংয়ে যেত 30,000 টাকা ভাড়া, তাকে 70,000 টাকা দিলে তো সে যাবে না এখন। তো আলটিমেটলি পণ্যের উপরেই তো ভাড়াটা পড়লো। আমরা কোরবানির ঈদের সময়, ঈদুল আজহার সময় দেখেছি যে চট্টগ্রামে মশলার দাম কমেছে, ঢাকায় মশলার দামটা বেড়েছে সরবরাহ চেনের প্রবলেমের কারণে। এবং আপনি ডিমান্ড পুলের যে বিষয়টা বললেন যে চাহিদা ঠিক করে দেবে পণ্যের দাম কেমন হবে বাজারে, মুক্ত বাজার অর্থনীতি। এবার যদি একটু প্রসঙ্গে আসি যে এটা তো হচ্ছে সরবরাহ চেন এবং পণ্যের সরকারের কোল্ড স্টোরেজ করার বিষয়ে। আরেকটা সমস্যা যেটা বাংলাদেশের বাজারে আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে চাঁদাবাজি অথবা হচ্ছে দুর্নীতি, যেটা হচ্ছে ব্যবসায়ীদের উপর একটা চাপ সৃষ্টি করে। এবং আপনাদের সংগঠন থেকে অসংখ্যবার এই অভিযোগটা আপনারা করেছেন যে চাঁদাবাজি নির্মূল করতে হবে, তা না হলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। কারণ চাঁদা যদি দিতে হয় সেটার দাম বাড়বে, পণ্যের উপরে প্রভাব পড়বে। এই বিষয়ে একটু জানতে চাই। এখন দেখেন চাঁদাবাজি কিন্তু সবসময় থাকে, ব্যাপারটা ওরকমও না। হ্যাঁ, আপনি একটা স্টেবল গভর্নমেন্ট যখন থাকে তখন চাঁদাবাজি থাকে না। স্টেবল গভর্নমেন্টে আপনাকে খেয়াল করতে হবে যে তখন সবাই কিন্তু যার দায়িত্ব শেষে পালন করবে। আপনি এখন চাঁদাবাজি এটা যে একেবারে 100% সমস্যা তাও না, একেবারে সমস্যা না তাও না। চাঁদাবাজি যেখানে হয় এগুলো কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে কোন কোন জায়গায় চাঁদাবাজি হয়। চাঁদাবাজি কিন্তু একেবারে মানে যত্রতত্র হচ্ছে না। ধরুন আপনি কারণ বাজারের কথা বলি আপনাকে, কারণ বাজার একই জায়গায় 3 বার ভাড়া দেওয়া হচ্ছে। সকালে এক শ্রেণী বসতেছে শাকসবজি বেচতে, দুপুরে পরে দেখবেন ওখানে সব ফল চলে আসছে, বিভিন্ন দেশীয় ফল বলেন বিদেশি ফল বলেন ওগুলো বিক্রি হচ্ছে। আবার সন্ধ্যা রাত্র 8টার পরে দেখবেন ওখানে সব মানে হোলসেলের মালগুলো এসে পড়তেছে। তা এরকম একটা বাজার যেখানে এখানে চাঁদাবাজি হচ্ছে, কারা করছে দেখতে হবে, কারা করছেন। এগুলো একেবারে যে লোকাল বডিগুলো জানে না তা না। এবং আপনি দেখবেন যে এর কারণে বিভিন্ন সময় আমরা দেখছি এই কারণ বাজারের নেতৃবৃন্দদের গ্রেফতার করতে দেখছি, মানে অন্য নেতৃত্ব যারা চাঁদাবাজি করেন তাদেরকে আমরা গ্রেফতার করতে দেখছি, তাদেরকে আমরা ক্রস ফায়ারে দেখছি, কিন্তু চাঁদাবাজি কিন্তু আলটিমেটলি কমে না। তো এই চাঁদাবাজিটা যাতে কমে এর জন্য সরকারকে এটা সুনির্দিষ্ট জায়গায় একবারে টার্গেট করে আপনাকে সেই জায়গায় যেতে হবে যে না আমি চাঁদাবাজিটা আমি নির্মূল করব। আপনি দেখেন এখন এই যে ঢাকা শহরে আপনি দেখেন তো এটা শহর বলে কেউ বলবে? এমন কোনো রাস্তা নাই যে রাস্তার মধ্যে ব্যান গাড়িতে বসে সবজি বিক্রি হচ্ছে না, যেই গাড়িতে ব্যান গাড়িতে বসে ব্যান গাড়িতে বসে গরুর মাংস বিক্রি হচ্ছে, ব্যান গাড়িতে বসে মাছ বিক্রি হচ্ছে। এগুলো তো সবার চোখের সামনেই হচ্ছে। এখানে তো রাস্তার ধারে ব্যান গাড়ি নিয়ে বসে থাকা, রাস্তাকে ন্যারো করে দেওয়ার কোনো সুযোগ তো নেই। রাস্তা তো সাধারণ মানুষের জন্য, রাস্তা তো যানবাহন চলাচলের জন্য। যানবাহন এখানে দাঁড়িয়ে এখানে আপনি সবজি বিক্রি করবেন, এখানে মাংস বিক্রি করবেন, এর জন্যই তো না। কিন্তু কে বলবে কারটা? এরকম একটা শহর কিন্তু আমরা ঢাকা শহরকে বানিয়ে এখানে কি কর্তৃপক্ষের একটু সদিচ্ছার অভাব আপনারা লক্ষ্য করেন কিনা? ডেফিনেটলি কর্তৃপক্ষের এগুলো তো কর্তৃপক্ষেরই দেখার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে কাউকে দোষারোপ করার তেমন সুযোগ এখনও তৈরি হয় না, কারণ যখন নতুন একটি সরকার এসছে, হ্যাঁ তাদের একটু গুজগাছ করতে সময় লাগবে। তো আমার মনে হয় যদি এই প্রসেসগুলো যদি কন্টিনিউয়াস থাকতো তাইলে কিন্তু এই পরিবর্তনগুলো আমাদের কষ্ট হইতো না। কিন্তু এই প্রসেসগুলো কন্টিনিউ থাকে না। একদল গেলে আরেক দল এসে বসে, আরেক দল গেলে আরেক দল এসে বসে, একই জায়গায় কিন্তু খালি দলের নামের পরিচয়টা শুধু ভিন্নতর হয়। এছাড়া মানুষগুলো ওরকম থাকে, গাড়িগুলো ওরকম থাকে, চাঁদাবাজরা ওরকম থাকে, শুধু দলের পরিবর্তনটা ঘটে। তো এই জায়গাগুলো যদি আমরা মনে করতাম যে নাও আমার এগুলো দরকার নাই, হ্যাঁ আমরা মানে দেশ চালাবার জন্য কিন্তু আসলে শক্তির দরকার। দেশ চালাবার জন্য কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে না আমি এই কাজগুলো করতে দিব না। তাতে আমি থাকলাম বা না থাকলাম সেটা বড় কথা না, আমার দল থাকলো কি থাকলো বড় কথা না। অন্যায়কে আপনি প্রশ্রয় দেবেন এইটা দেওয়ার কোনো সুযোগ নেই আমার কাছে মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে সার্বিক বাজার ব্যবস্থাপনা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।